হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালা। আজকে আমি তোমাদের করাবো ক্লাস 10 এর ম্যাথের চ্যাপ্টার 15। সেটা হচ্ছে তোমাদের উপপাদ্যের চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম হচ্ছে কি না, তোমাদের বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। দেখো, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তাহলে চলো এই চ্যাপ্টারে কি উপপাদ্য আছে আমরা দেখি। চলো, প্রথমে দেখো আমাদের বইয়ের উপপাদ্য নম্বর 40। কি আমাকে প্রমাণ করতে হবে? দেখো, এখানে বলা আছে যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয়, লম্বভাবে অবস্থিত। মানে একটা বৃত্তের স্পর্শক আর সেই স্পর্শ বিন্দু থেকে যে ব্যাসার্ধটা আঁকা হয়েছে সেটা পরস্পর লম্ব হবে। যেমন ধরো, আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি, দেখো, ধরো এখানে আমি একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে? এবার দেখো, আমি বৃত্তের এটা কেন্দ্র ধরলাম। স্পর্শক মানে কি আমরা জানি, একটা রেখা যেটা বৃত্তকে স্পর্শ করছে। দেখো, এখানে একটা আমি যদি স্পর্শক আঁকি, দেখো আমি একটা স্পর্শক এঁকেছি যেটা এইখানে একটা বিন্দুতে, মানে স্পর্শক বৃত্তকে একটা বিন্দুতেই ছেদ করে, সেটা হচ্ছে এটা। আর যে বিন্দুতে স্পর্শক বৃত্তকে ছেদ করছে সেটাকে বলা হয় স্পর্শ বিন্দু। আমাদের প্রশ্নে কি বলা আছে দেখো, বৃত্তের কোন বিন্দুতে স্পর্শক, সেই বিন্দুটা কি, এটা যে বিন্দুতে স্পর্শকটা আঁকা হয়েছে, এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এবং এই স্পর্শ বিন্দু থেকে যে ব্যাসার্ধটা আমরা আঁকবো সেটা হচ্ছে এটা। দেখো, সেটা হচ্ছে এটা। ধরো এটা, এটা হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু থেকে আমি ব্যাসার্ধটা এঁকেছি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, সেই বৃত্তের একটা বিন্দুতে আমি স্পর্শক এঁকেছি। স্পর্শ বিন্দু হচ্ছে যে মানে যে বিন্দুতে গিয়ে স্পর্শকটা বৃত্তকে স্পর্শ করেছে, সেটা হচ্ছে আমাদের এই পয়েন্টটা। এখান থেকে বৃত্তে একটা ব্যাসার্ধ টানা হচ্ছে, এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমাদের প্রশ্নে প্রমাণ করতে হবে যে এই স্পর্শকের ওপর এই ব্যাসার্ধটা লম্ব। সেটাই হচ্ছে আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। দেখো, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এ বি হচ্ছে বৃত্তের স্পর্শক, পি বিন্দু হচ্ছে স্পর্শ বিন্দুগামী, তাই তো? পি বিন্দু হচ্ছে স্পর্শ বিন্দু, আর ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমাকে প্রমাণ করতে হবে যে এই ওপিটা, অর্থাৎ ওপি কার উপর লম্ব, স্পর্শক এ বির উপর লম্ব। আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করার জন্য প্রথমে আমাকে লিখতে হবে যে কি দেওয়া আছে আমার, তাই তো? তাহলে প্রদত্তে আমি লিখতে পারি প্রদত্ত। তাহলে কি কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে, পি বিন্দুতে স্পর্শকটা কি, এবি স্পর্শক, এবি স্পর্শক, এবং ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এবং ওপি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ব্যাসার্ধ, দেখো, তাহলে প্রদত্ত আমার কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার পি বিন্দুতে এবি হচ্ছে একটা স্পর্শক এবং ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ কি করতে হবে না, ওপি এবি এর উপর লম্ব। দেখো, তাহলে প্রমাণ কি করতে হবে আমাকে, যে ওপি এবি স্পর্শকের উপর লম্ব। ওপি এবি স্পর্শকের উপর লম্ব।
স্পর্শকের ওপর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। তাহলে দেখো আমার দেওয়া আছে কি না, আমার দেওয়া আছে হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, সেই বৃত্তের পি বিন্দুতে এবি একটা স্পর্শক, ওপি হলো কিউ বিন্দুগামী, তাই তো? প্রমাণ আমাকে করতে হবে কি না, ওপিটা এবি স্পর্শকের উপর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। তার জন্য আমাকে কিছু একটা আঁকতে হবে। কি আঁকবো আমরা? আমরা এই এবি স্পর্শকের উপর পি বিন্দু ছাড়া যে কোনো একটা বিন্দু নেবো, সেটা হচ্ছে কি কিউ। ধরো এটা এবি স্পর্শক, তো এর উপর তো পি একটা বিন্দু আছে অলরেডি, আমরা একটা বিন্দু নেবো এখানে কিউ, নিয়ে আমরা এই ও আর কিউ যোগ করে দেবো, আর যেখানে ছেদ করছে সেখানটা নাম দিয়ে দেবো আর। তাহলে এখানে আমরা লিখতে পারি অঙ্কনে, তাহলে অঙ্কনে আমরা কি লিখতে পারি, যে এবি স্পর্শকের ওপর পি ছাড়া অন্য একটা বিন্দু কিউ নিলাম এবং ও কিউ যোগ করে দিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি এবি স্পর্শকের ওপর, এবি স্পর্শকের ওপর পি ছাড়া অন্য একটি বিন্দু কিউ নিলাম এবং ও কিউ যোগ করে দিলাম। তাহলে আমরা এখানে কি দিলাম না, আমরা প্রমাণ করার জন্য পি বিন্দু ছাড়াও অন্য আর একটা বিন্দু নিলাম কিউ, আর ওইখানে ও কিউ যোগ করে দিলাম। এবার দেখো এখানে আমরা যাই পয়েন্ট নিই না কেন, পি বিন্দু ছাড়া আমরা স্পর্শকের উপর যেখানেই পয়েন্ট নিই না কেন, এরা সবাই কিন্তু বৃত্তের বাইরে হবে। কেন বলতো? কারণ স্পর্শক তো একটা বিন্দুতেই বৃত্তকে ছেদ করে। তুমি এরপর যাই বিন্দু, তুমি এখানে নাও, এখানে নাও, এখানে নাও, যেখানেই বিন্দু নাও, এদিকে নাও, এদিকে নাও, যেখানেই তুমি বিন্দু নাও না কেন, সে আর বৃত্তের মধ্যে হবে না। কারণ একটাই বিন্দু স্পর্শকের ওপর যেটা বৃত্তের ওপর হবে, সেটা হচ্ছে এই স্পর্শ বিন্দু। ওটা বাদ দিয়ে তুমি যেখানে ইচ্ছা পয়েন্ট নাও না কেন স্পর্শকের ওপর, সেটা সবসময় বৃত্তের বাইরে হবে। তাহলে কিউটাও বৃত্তের বাইরে হয়েছে, ছবি দেখে বোঝাই যাচ্ছে। তাহলে যেহেতু এটা বৃত্তের বাইরে, তাহলে ও নিশ্চয়ই বৃত্তকে ছেদ করে একটা বিন্দু দিয়ে গেছে। বৃত্তের বাইরে মানে কি, বৃত্তকে ভেদ করে তবে তো গেছে। তাহলে একটা বিন্দুতে ও নিশ্চয়ই বৃত্তকে ছেদ করেছে, সেটাই আমরা এখানে নাম দিয়েছি কি আর। তাহলে এখানে আমরা প্রমাণে লিখতে পারি, প্রমাণ। তাহলে প্রমাণে আমরা লিখতে পারি যে স্পর্শক এবি এর উপর, স্পর্শক এবি এর উপর পি ছাড়া তুমি যে কোনো বিন্দু নাও, সেটা সবসময় বৃত্তের বাইরে হবে। স্পর্শক এবি এর উপর পি ছাড়া অন্য যে কোনো বিন্দু, অন্য যে কোনো বিন্দু কি হবে, বৃত্তের বাইরে অবস্থিত হবে, বৃত্তের বাইরে অবস্থিত হবে। যেহেতু বাইরে অবস্থিত হবে, তাহলে ও কিউ রেখাটি বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে ও কিউ রেখাটি বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করবে। বৃত্তকে একটি বিন্দুতে ছেদ করবে, ছেদ করবে। আর আমরা ধরে নিচ্ছি সেই ছেদ বিন্দুটা কি কোন বিন্দুতে ছেদ করেছে, সেটা হচ্ছে আর বিন্দুতে। ধরি ছেদ বিন্দুটি হলো আর। তাহলে ধরি ছেদ বিন্দুটি হলো আর। দেখো
এবার এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে ও কিউ যেটা দেখতে পাচ্ছ আর ও আর যেটা দেখতে পাচ্ছ, এদের মধ্যে কে বড় হবে? ছবি দেখেই বুঝতে পারছো ও কিউ এর মানটা ও আর এর থেকে বড়। কেন বড়? কারণ আরটা তো ও কিউ এর মাঝখানে পড়ে গেছে, তাই নয়? মাঝখানের কোনো একটা জায়গায় পড়ে গেছে, একদম মিডিলে নয়, কিন্তু মাঝখানের কোনো একটা জায়গায় পড়েছে, তার মানে এর থেকে তো অবশ্য কমই হবে, কারণ ও কিউ এর মানটা দেখতে পাচ্ছ ও আর এর থেকে অবশ্যই কি হচ্ছে, বড় হচ্ছে, কারণ ও কিউটা বড় হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ও আরটা হচ্ছে ও কিউ এর থেকে কি ছোট। কেন? কারণ আরটা হচ্ছে ও আর কিউ এর মধ্যবিন্দু, মাঝখানে কোনো এক জায়গায় পড়েছে, তাই তো, তার মানে ওর থেকে অবশ্যই ছোট হবে। দেখো এখানে লিখতে পারি অতএব ও আর লেস দেন ও কিউ। কেন? যেহেতু আর হচ্ছে, যেহেতু আর হলো ও ও কিউ এর মধ্যবর্তী বিন্দু, বা তুমি এখানে লিখতে পারো আর হলো ও কিউ এর মধ্যবর্তী বিন্দু, মধ্যবর্তী বিন্দু, তাই তো। ও আরটা ও কিউ এর মধ্যবর্তী বিন্দু, মানে আরটা যেহেতু ও কিউ এর মাঝখানে কোনো একটা জায়গায় বিন্দু, তাহলে অবশ্যই ও আর এর মানটা ও কিউ এর থেকে ছোট হবে। এবার ভালো করে লক্ষ্য করো, এই যে ও আর, এটা কি বলতো, এটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, তার মানে এটা তো বৃত্তের ব্যাসার্ধ। আবার দেখো ও থেকে পি, এটাও তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওরা দুজনে তো সমান হবে, কারণ একই বৃত্তের আমরা যতই ব্যাসার্ধ আঁকি না কেন সবাই সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে ও পি সমান ও আর, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এ যদি ছোট হয় ও কিউ এর থেকে, তাহলে এও তো ছোট হবে, কারণ এরা দুজনেই তো সেম হচ্ছে। এই যে ধরো তোমার ও আর কি আর, আর ও আর পি, এরা দুজনেই তো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এরা দুজনেই বৃত্তের ব্যাসার্ধ, দুজনেই সমান। তাহলে এ যদি ও কিউ এর থেকে ছোট হয়, তাহলে ও পিও তো ও কিউ এর থেকে ছোট হবে, দুজনেই তো সমান। তাহলে আগে আমরা লিখি দুজনের সমানটা লিখি, তাহলে আমরা লিখতে পারি ওপি সমান ও আর। তাহলে আবার ওপি সমান ও আর, কেন সমান হচ্ছে? কারণ যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, বুঝতে পারলে? তাহলে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ ওরা সমান, আর ওরা সমান হওয়ার জন্য দেখো এই ওপিটাও ও কিউ এর থেকে ছোট হবে, তাহলে ওপি লেস দেন ও কিউ, তাহলে ওপি লেস দেন ও কিউ। কেন? কারণ দুজনের সমান, তাহলে ওপি সমান ও আর, তাই ও আর যেহেতু ছোট ওপিও ছোট হবে, দুজনে যেহেতু সমান হয়েছে। তাহলে দেখো এখানে কি বলতে চাইছি, অতএব কিউটা তো আমরা যে কোনো একটা, দেখো কিউটা তো আমরা যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নিয়েছিলাম এবি স্পর্শকের উপর, আমরা যে কোনো জায়গায়, তুমি এখানেও নিতে পারতে, এখানেও নিতে পারতে, যে কোনো একটা জায়গায় তুমি নিতে পারতে। আমরা কিউটা হচ্ছে এবি স্পর্শকের উপর স্পর্শবিন্দু ছাড়া যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নিয়েছিলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কিউ এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু, কিউ এবি স্পর্শকের উপর, স্পর্শকের উপর যে কোনো বিন্দু, তাই তো। তাহলে কিউ হচ্ছে এবি স্পর্শকের উপর যে কোনো বিন্দু। দেখো এবার দেখো, যেহেতু যে কোনো বিন্দু, তুমি এই ও বিন্দু থেকে যত সরলরেখা তুমি টানতে পারবে, দেখো আমি তোমাকে এঁকে দেখাচ্ছি, দেখো এখানে আমার স্পর্শকটা ছিল এবি, এখানে আমার ছিল কি কেন্দ্র, তোমার দেখো এইটা শুধুমাত্র ছিল স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তুমি কিউটা এইখানে নিয়েছিলে, তাহলে তুমি ও থেকে এইখান পর্যন্ত রেখা টানলে, এটা এবি ছিল স্পর্শক, তুমি দেখলে এইটা দেখতে পেলে এইটা বড় হচ্ছে, কার থেকে? এর থেকে। তুমি এখানে নাও, এটা টানো, এটাও দেখতে পাবে এর থেকে বড়, তুমি এদিকে নাও, এইখান থেকে স্পর্শকের উপর টানো, এটাও দেখতে পাবে এর থেকে বড়, আবার নাও এখানে নাও, এখান থেকে তুমি দেখতে পাবে এটা। তার মানে দেখো তুমি এই যে কেন্দ্র ও থেকে
তুমি ও থেকে যতই এবির ওপর যত সরলরেখা আঁকো না কেন, সবাই কিন্তু এই ওপির থেকে বড় হবে। তার মানে কি, ওপির দূরত্বটা হচ্ছে সব থেকে ছোট দূরত্ব। ভালো করে বোঝো, তুমি কেন্দ্র থেকে এই এবি স্পর্শকের উপর, পি বিন্দুটা বাদ দাও, এই স্পর্শ বিন্দু বাদ দিয়ে তুমি অন্য যে কোনো জায়গায় পয়েন্ট নাও, তুমি এখানে পয়েন্ট নাও, এখান থেকে টানো, এটাও বড় হবে পি এর থেকে, ও পি এর থেকে, তুমি এখানে নাও, টানো। তার মানে বলতে চাইছে, যেহেতু কিউটা ছিল যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট, আমরা দেখিনি, ধারে কাছে কিছু দেখিনি, আমরা যে কোনো একটা পয়েন্ট নিয়েছিলাম, সেখানেই আমরা যে কোনো পয়েন্ট নিয়েই দেখতে পেলাম কি না, ও পি এর থেকে ও কিউ বড় হয়ে গেছে। তাহলে আমি কিউটা যদি এখানেও নিই, যে কোনো পয়েন্ট নিয়েছিলাম, যেখানে ইচ্ছা নিই না কেন, ও কিউ এর মানটা সবসময় ও পি এর থেকে বড় হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ওপিটা সবসময় ক্ষুদ্রতম হবে, সব থেকে ছোট হবে। তাহলে দেখো, তোমরা একটা সরলরেখার উপর, তুমি যদি এরকম ধরো, একটা সরলরেখার একটা পয়েন্ট থেকে তুমি একটা সরলরেখার উপর অসংখ্য লাইন টানছো, তাহলে এই দূরত্বগুলো তুমি মেপে দেখবে, এদের মধ্যে তুমি লম্বালম্বি যে লম্বটা টানছো সেটা সব থেকে ছোট, এই মানটা হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে, তার মানে তুমি যে লম্ব দূরত্বটা পাবে, এই যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটা হচ্ছে সব থেকে ছোট দূরত্ব। বাকি তুমি যাই আঁকো না কেন, সেটা ওর থেকে বড় হয়ে যাবে। তাহলে লম্ব দূরত্বই হচ্ছে কি হয়, ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে বৃত্তের কেন্দ্র ও থেকে যে কোনো বিন্দু, তাহলে বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, তাই তো, মানে এই ও থেকে তুমি এবি স্পর্শকের উপর যতই সরলরেখা অঙ্কন করা যায়, তাহলে বৃত্তের কেন্দ্র ও থেকে এবি স্পর্শকের ওপর যতই বা যত সরলরেখা অঙ্কন করা যায়, তাহলে এদের মধ্যে তুমি যতই সরলরেখা টানো না কেন, ওপিটা সব থেকে ক্ষুদ্রতম হবে। তাদের মধ্যে ওপি সব থেকে ক্ষুদ্রতম, তাই তো। তাহলে তুমি ও থেকে এবি স্পর্শকের উপর যত সরলরেখা টানো না কেন, এই ওপিটা হবে সব থেকে ছোট, কারণ আমি একটা র্যান্ডম পয়েন্ট নিয়ে দেখিয়ে দিয়েছি যে সেটা ওপির থেকে বড় হয়ে যাচ্ছে, তার মানে ওপি সব থেকে ছোট। তাহলে ওপি হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম, আর আমরা জানি ক্ষুদ্রতম দূরত্ব কি হয়, লম্ব দূরত্ব হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি, আবার ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব হয়। এখানে দেখালাম তোমাদের যে তুমি একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে তুমি একটা সরলরেখার উপর দূরত্ব টানছো, তাহলে এখানে তুমি যত ইচ্ছা দূরত্ব টানো না কেন, সব থেকে ছোট এই সোজাসুজি যে দূরত্বটা হবে লম্ব দূরত্ব, তাহলে সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব লম্ব দূরত্ব। আবার ক্ষুদ্রতম দূরত্ব হয় লম্ব দূরত্ব, তাই তো। তাহলে সব থেকে ছোট দূরত্বটা হয় যেটা ওর লম্ব দূরত্ব, তাহলে এটা লম্ব দূরত্বটা সব থেকে ছোট। তার মানে কি, তার মানে এখান থেকে এটা প্রমাণ হচ্ছে, তার মানে ওপিটা হচ্ছে এবি এর উপর কি লম্ব। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ওপি এবি স্পর্শকের উপর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। বুঝতে পারলে, এটা আমাদের প্রমাণ হয়ে গেল, কারণ আমাকে এই লম্বটাই প্রমাণ করতে দিয়েছিল। এখানে লিখে দিতে পারো প্রমাণিত। তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে দিয়েছে, আমরা কি প্রমাণ করলাম। দেখো, আমাদের প্রথমে বলেছিল যে একটা বৃত্তের স্পর্শক টানা হয়েছে, সেই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধটা বৃত্তের স্পর্শকের উপর লম্ব হবে। তার জন্য আমরা কি নিলাম, প্রদত্ত কি কি দেওয়া আছে যে একটা অকেন্দ্রীয় বৃত্তের পি বিন্দুতে একটা স্পর্শক এবি টানা হয়েছে এবং ওপিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। প্রমাণ কি করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে কি, এখানে লিখতে পারো প্রমাণ করতে হবে। প্রমাণ কি করতে হবে না, ওপিটা এবি এর উপর লম্ব, অর্থাৎ ওপি লম্ব এবি। তার জন্য আমাদের একটা কিছু আঁকতে হবে। কি নিলাম আমরা,
এই এ বি স্পর্শকের ওপর পি তো একটা স্পর্শবিন্দু ছিল, ওটা বাদ দিয়ে যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট নিয়ে নিলাম, সেটা হচ্ছে কিউ, তাই তো? আর এই ও থেকে কেন্দ্র থেকে কিউ পর্যন্ত জুড়ে দিলাম, এটা আমরা এঁকে নিলাম। এবার দেখো প্রমাণে কি আসছে, দেখো বলছে স্পর্শক এ বি এর ওপর পি ছাড়া তুমি যাই বিন্দু নাও না কেন সবাই বৃত্তের বাইরে হবে। কেন বলতো? কারণ স্পর্শক তো বৃত্তকে একটা বিন্দুতেই ছেদ করে, তাহলে ছেদ বিন্দুটাই একমাত্র বৃত্তের পরিধির ওপর হবে, বাকি সব বৃত্তের বাইরে হবে। তাহলে আমি তো স্পর্শ বিন্দু পি নিয়েছি, পি বাদ দিয়ে অন্য পয়েন্ট কিউ নিয়েছি, তার মানে কিউটা অবশ্যই বৃত্তের বাইরে হবে। তাহলে কিউটা যেহেতু বৃত্তের বাইরে, তাহলে আমি যখন ও কিউ যোগ করেছি, তার মানে ও কিউ রেখাটা বৃত্তকে একটা বিন্দুতে ছেদ করে বেরিয়ে এসেছে, সেটাই আমরা নাম দিয়েছি কি আর। দেখো এখানে লিখেছি ছেদ বিন্দুটা হচ্ছে কি আর। তাহলে ছেদ বিন্দু যেহেতু আর, তাহলে তুমি ছবি দেখে বুঝতেই পারছো ওপিটা কি ছিল, ওপিটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, অর্থাৎ কি ব্যাসার্ধের সমান। এখানে ও আরটা দেখো সেটাও ব্যাসার্ধে, কিন্তু ও কিউটা দেখো ব্যাসার্ধ থেকে বেরিয়ে গেছে, বড় আছে। তাহলে ছবি দেখেই বুঝতে পারছো এই ও আর এর থেকে ও কিউ এর মানটা বড়, তাহলে আমরা লিখতে পারি যে ও আর এর থেকে ও কিউটা বড়। আবার দেখো ওপি আর ও আর দুজনেই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? কারণ ওপিটাও হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, ও আরও হচ্ছে কেন্দ্র থেকে পরিধি, তাহলে দুজনেই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দুজনের সমান। তাহলে এ যদি ছোট হয় এও ছোট হবে, তার মানে ওপিটাও হচ্ছে ও কিউ এর থেকে ছোট। ওটা প্রমাণ হয়ে গেল। ওখান পর্যন্ত হওয়ার পর দেখো আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা তো কিউটাকে যে কোনো র্যান্ডম পয়েন্ট ধরেছিলাম, যে কোনো পয়েন্ট, তার জন্য কি হলো, তার জন্য দেখতে পেলাম ও কিউটাই বড় হয়ে গেল। তাহলে আমি কিউকে যেখানেই নিই না কেন, কিউকে আমরা যেখানেই নিই না কেন এর থেকে বড় হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে দেখো, তাহলে আমরা দেখতে পেলাম যে যেহেতু ওটা যে কোনো বিন্দু, আর এ বি স্পর্শকের উপর তুমি যতই সরলরেখা আঁকো না কেন তার মধ্যে সবাই বড় হবে, শুধুমাত্র ওপিটাই ছোট হবে। আর আমরা কি জানি, এই দেখো এখানে দেখালাম যে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে তুমি সরলরেখার উপর যতই দূরত্ব দাও না কেন, এই লম্ব দূরত্বটাই সব থেকে ছোট হয়, বাকি এগুলো সব বড় হয় ওর থেকে। তাহলে ক্ষুদ্রতম দূরত্বই হয় কি লম্ব দূরত্ব। তার মানে এটা অবশ্যই যেহেতু ছোট হচ্ছে, তার মানে এটা সবসময় কি, তার মানে লম্ব। তার মানে ওপিটা হচ্ছে এবি স্পর্শকের ওপর কি লম্ব। এটাই আমার প্রমাণে দিয়েছিল, দেখে নাও একবার। বুঝতে পারলে? চলো নেক্সট দেখি আমাদের কি আছে। দেখো এবার তোমাদের বইয়ের উপপাদ্য নম্বর 41 আছে, কি আছে দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটো স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটোর সঙ্গে অন্তঃস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করবে। তার মানে আমাকে কি প্রমাণ করতে দিয়েছে, দেখো আমি তোমাদেরকে এঁকে বোঝাচ্ছি। দেখো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, বলা আছে কি দেখো, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, অর্থাৎ বৃত্তের বাইরের একটা বিন্দু, ধরে নিচ্ছি এখানে একটা বৃত্তের বাইরে বিন্দু আছে, দুটো স্পর্শক টানা হয়েছে, মানে এই বিন্দু থেকে বৃত্তের ওপর দুটো স্পর্শক টানা হয়েছে। দেখো একটা এই দিক দিয়ে এরকম ভাবে টানা হচ্ছে, আর একটা স্পর্শক এদিক দিয়ে টানা হচ্ছে।
বৃত্তের বহিস্থ একটা বিন্দু, সেই বহিস্থ বিন্দু থেকে, এটা ধরে নিচ্ছি আমরা বহিস্থ বিন্দু, নাম দিয়ে দাও, এটা ও কেন্দ্রীয় বৃত্ত, এটা আমরা দিয়ে দিচ্ছি পি। বলেছে এই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের ওপর দুটো স্পর্শক টানা হয়েছে। আমরা ধরে নিচ্ছি যেখানে ছেদ করছে সেই স্পর্শ বিন্দুটা হচ্ছে এখানটা ধরে নিচ্ছি এ, আর এখানটা ধরে নিচ্ছে বি। এবার দেখো কি বলছে না, প্রশ্নে বলছে যে যদি স্পর্শক অঙ্কন করা যায় তাহলে তাদের স্পর্শ বিন্দু দুটোর সঙ্গে অন্তস্থ বিন্দু সংযোজক সরলরেখা, এই যে স্পর্শ বিন্দু আর এই যে বিন্দু, এদের সংযোজক সরলরেখা দুটোর দৈর্ঘ্য সমান হবে এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে দেখো, মানে এখানে প্রশ্নে বলতে চাইছে যে এই যে পিএ এর সঙ্গে এই যে পিবি এইটা সমান হবে। তার মানে আমাকে প্রমাণ করতে হবে পি এর সমান পিবি, তাই তো? পি এর সমান পিবি, এটা প্রমাণ করতে হবে। আর কি বলেছে দেখো, তারা কেন্দ্রে সমান কোণ তৈরি করবে। কেন্দ্রে কোণ তৈরি করবে মানে এই যে পি, এখান থেকে যখন আমরা জুড়বো, তাই তো, এখান থেকে ধরো আমরা এখানে জুড়ছি, ওপি যোগ করলাম, এখানে ও এ যোগ করলাম, এখানে ওবি যোগ করলাম, তাহলে দেখো এখানে যে কেন্দ্রে কোণ তৈরি হলো পিও এ কোণ, আর এখানে কেন্দ্রে কোণ তৈরি হলো পিও বি কোণ, পিও এ কোণ আর পিও বি কোণ। এই যে কেন্দ্রে কোণটা তৈরি হচ্ছে এরা পরস্পর সমান হবে সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এখানে যে স্পর্শক টেনেছি পিএ, স্পর্শ মানে সংযোগ সরলরেখা পিএ আর পিবি এই দুটো সমান হবে প্রমাণ করতে হবে। আর কি প্রমাণ করতে হবে, যে তারা কেন্দ্রে সমান কোণ তৈরি করে। এই যে কেন্দ্রে কোণ তৈরি হচ্ছে একটা পিও এ কোণ আর একটা হচ্ছে পিও বি কোণ, এই দুটো কোণ যে সমান হবে সেটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো তার জন্য আমরা কি করব, আমাদের প্রদত্ত কি দেওয়া আছে, দেখো প্রদত্ত দেওয়া আছে, প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু পি থেকে, তাই তো? তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তের উপর দুটি স্পর্শক, তাই তো, বৃত্তের উপর দুটো স্পর্শক, কোন দুটো, পিএ ও পিবি টানা হলো, টানা হলো, যাদের স্পর্শবিন্দু কোনগুলো, যেখানে যেখানে স্পর্শ করেছে এ আর বি, যাদের স্পর্শবিন্দু কি এ ও বি। তাহলে দেখো আমরা ও কেন্দ্রীয় একটা বৃত্ত নিয়েছি, তাই তো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু, তাই তো, বহিস্থ বিন্দু আমরা নিয়েছি যে পি, সেখান থেকে বৃত্তের উপর স্পর্শক টানা হয়েছে সেটা কি পিএ আর পিবি। আমাকে দেখো কি করতে হবে না, পিএ আর পিবি স্পর্শক টানার ফলে স্পর্শ বিন্দু হচ্ছে এ আর বি। এবার আমরা কি করেছি দেখো, ও এ ও বি আর ওপি যুক্ত করেছি, তাহলে ও কমা এ, আবার ও কমা বি, আবার ও পি যুক্ত করা, তাই তো, এগুলো যুক্ত করার ফলে কেন্দ্রে দুটো কোণ তৈরি হয়েছে। তাহলে আমরা লিখতে পারি ও এ ও বি আর ওপি এই তিনটে যুক্ত করায় কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ কোন দুটো, দেখো পিও এ আর পিও বি। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে পিও এ এবং পিও বি। দেখো তাহলে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, তার বহিস্থ বিন্দু পি, সেই পি বিন্দু থেকে বৃত্তের উপর দুটো স্পর্শক, একটা পি এ আর একটা হচ্ছে পিবি টানা হয়েছে, যাদের স্পর্শ বিন্দু হচ্ছে এটা এ বিন্দুতে আর এটা বি বিন্দুতে। এরপর আমরা কি করেছি, কেন্দ্রের সঙ্গে এ বিন্দু অর্থাৎ ও এ, কেন্দ্রের সঙ্গে বি বিন্দু অর্থাৎ ও বি,
আর ও এর সঙ্গে বহিস্থ বিন্দু ওপি যোগ করেছি, যার ফলে কেন্দ্রে দুটো কোণ তৈরি হচ্ছে, একটা হচ্ছে পি ও এ কোণ আর একটা হচ্ছে পি ও বি কোণ। বুঝতে পারলে? এটা আমাদের দেওয়া আছে। এবার হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ কি করতে হবে দেখো, প্রমাণ করতে হবে, ধার থেকে লিখি একটু, তাহলে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? 1 নম্বর প্রমাণ করতে হবে ওই যে পি এ আর পিবি এ দুটো সমান, তাহলে পি এ সমান পিবি। আর একটা কি প্রমাণ করতে হবে, যে কেন্দ্রের যে কোণগুলো তৈরি হয়েছে পি ও এ আর পি ও বি এই দুটো সমান, তাহলে আমাকে এই দুটোকে প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে পি এ সমান পিবি প্রমাণ করতে হবে আর পি ও এ পি ও বি এর সঙ্গে সমান, এটা প্রমাণ করতে হবে। দেখো এবার প্রমাণে আসি। প্রমাণ, প্রমাণের প্রথমেই দেখো পি এ পিবি স্পর্শক, এইটা কি দেখো, ও এটা কি, এটা তো স্পর্শ বিন্দু, ও থেকে এ পর্যন্ত কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ নয়? আর ও থেকে বিটাও তো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, কারণ দেখো স্পর্শ বিন্দু হচ্ছে বি আর ওটা কেন্দ্র, কেন্দ্র থেকে পরিধির উপর যেটা সেটা তো ব্যাসার্ধ, তাহলে ও এটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ও বিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আর আগের উপপাদ্য দিয়ে আমরা এই মাত্র প্রমাণ করেছি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ কি হয়, স্পর্শকের উপর লম্ব হয়, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি পি এ ও পিবি উভয়ই স্পর্শক, উভয়ই স্পর্শক এবং ওএ ও ওবি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ওএ ও ওবি স্পর্শ বিন্দু স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে কি হবে, লম্ব হবে, তাহলে অতএব ওএ লম্ব পি এ এবং কি হবে, এই ওবিটা পিবির উপর লম্ব, ওবি লম্ব পিবি। দেখো লম্ব মানেই 90° কোণ তৈরি হচ্ছে, তার মানে এখানে 90° কোণ তৈরি হয়ে গেল, এখানেও 90° কোণ তৈরি, তাহলে পি ও এ দেখো একটা ত্রিভুজ তো, তাহলে এটা 90° কোণ তৈরি হয়েছে মানে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে সমকোণী ত্রিভুজ হয়ে গেলে কি হবে, এর এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এটাও 90°, এটাও 90°, ওটাই আমরা লিখবো। দেখো তাহলে ত্রিভুজ পিওএ এবং ত্রিভুজ পিওবি সমকোণী ত্রিভুজ, তাহলে দেখো কি লিখতে পারি না, ত্রিভুজ পিওএ এবং ত্রিভুজ পিওবি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজদ্বয়, ত্রিভুজদ্বয়। তাহলে এই দুটো ত্রিভুজের দেখো কোণগুলো সমান হচ্ছে, দেখো এই দুটো কোণ তো 90, তাহলে ওটা সমান, তাহলে পি এ ও সমান পি বি ও লিখে দাও, ত্রিভুজদ্বয়ের পি এ ও সমান পি বি পি বি ও সমান এক সমকোণ, কারণ 90° তো ওরা এক সমকোণ। আবার দেখো ওপি সাধারণ বাহু, কেন দেখো এই ওপিটা তো কমনই আছে দুটো ত্রিভুজের মধ্যে, এই ওপিটা এই ত্রিভুজেরও বাহুর মধ্যে পড়ছে, এই ওপিটা এই ত্রিভুজের বাহুর মধ্যেও পড়ছে, তাহলে ওপি হচ্ছে সাধারণ বাহু। আবার দেখো কোনগুলো সমান, এই যে ও এটা দেখো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ওবিটাও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের তুমি যতই ব্যাসার্ধ আঁকো না কেন সবাই সমান, তাহলে ও এর সঙ্গে ওবি সমান, তাহলে এখানে আমরা লিখতে পারি ওপি সাধারণ বাহু, আবার ওপি সাধারণ বাহু এবং ও এ সমান ওবি, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো
দুটো ত্রিভুজের একটা কোণ সমান আর দুটো বাহু সমান। তাহলে দেখো এই যে দুটো ত্রিভুজের এই কোণ সমান, আবার দেখো এই বাহুটা সমান, আবার ওপিটা তো দুজনের মধ্যেই সমান কারণ কমনে আছে। তাহলে দেখো এই দুটো ত্রিভুজ কি হয়ে যাবে, সর্বসম। কোন শর্তে সর্বসম? একটা হচ্ছে কোণ সমান, এটা রাইট অ্যাঙ্গেল, তাহলে আর রাইট অ্যাঙ্গেল। তারপরে হচ্ছে একটা বাহু সমান সাইড, আর দেখো এটা হচ্ছে অতিভুজ হবে, দুটোরই ক্ষেত্রে এইটা অতিভুজ, তাহলে হাইপোটেনসিও। তার মানে আর এইচ এস এই শর্তানুসারে দুটো ত্রিভুজ হয়ে গেছে কি সর্বসম। তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ দুটো কি, ত্রিভুজ পি ও এ সর্বসম ত্রিভুজ পি ও বি। কোন শর্তে? সর্বসমতার একটা 90 ডিগ্রি কোণ, তাহলে রাইট অ্যাঙ্গেল, অতিভুজটা সমান যেটা ওপি, দুজনের ক্ষেত্রেই অতিভুজ হাইপোটেনসিভ, আর একটা বাহু সমান যেটা ব্যাসার্ধ ছিল ওদের, তাই তো এস। সর্বসমতার এত শর্তানুসারে তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলে কি হয় দেখো, তোমরা আগেও করেছো, দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে যায় তাহলে ওদের অনুরূপ বাহু বা অনুরূপ কোণ যেগুলো থাকে সেগুলো সমান হয়ে যায়। তাহলে দুটো ত্রিভুজ যেহেতু সর্বসম হয়ে গেছে, তাহলে অনুরূপ কোণ দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ। এই ত্রিভুজের পি ও এ কোণ এই কোণটা, আর এই ত্রিভুজের পি ও বি কোণ, এই দুটো কোণ অনুরূপ কোণ, তাহলে এরাও সমান হবে। আর বাহু দেখো এই যে পি এ বাহুটা আর এই ত্রিভুজের পি বি বাহুটা, এটা তো অনুরূপ বাহু একে অপরের, তাহলে ওই দুটো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তাই তো। তাহলে দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেলে তাদের অনুরূপ বাহু অনুরূপ কোণগুলো সমান হয়ে যায়। তাহলে যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম, তাই আমরা লিখতে পারি যে পি এ সমান পিবি। কেন? কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, তাই তো। এটা 1 নম্বর প্রমাণিত। তাহলে 1 নম্বর প্রমাণিত। আবার দেখো যেটা বললাম যে কোণ দুটো সমান হয়ে যাবে কারণ ওটা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে এখানে আবার লিখতে পারি পি, কোনটা কি ছিল, এই যে পি ও এ আর পি ও বি, তাই তো। পি ও এ সমান পি ও বি। কেন? কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ 2 নম্বর, সেটাও প্রমাণিত। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে অন্তঃস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ। তাহলে এদের স্পর্শবিন্দু দুটোর সঙ্গে অন্তঃস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটোর দৈর্ঘ্য সমান, তারা কেন্দ্রে সমান কোণ তৈরি করে। বুঝতে পারলে? তাহলে আমরা কি করলাম, প্রথমে আমরা করলাম, দেখো আমাদের দেওয়া ছিল যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটা বিন্দু পি থেকে বৃত্তের স্পর্শক দুটো টানা হয়েছে, একটা পি এ আর পি বি। এদের স্পর্শবিন্দু হচ্ছে এ আর বি। আমরা কি করেছি, ও এ ও বি আর ও পি যোগ করে দিয়েছি, যার ফলে কেন্দ্রে দুটো কোণ তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে পি ও এ কোণ আর একটা হচ্ছে পি ও বি কোণ, দুটো কোণ তৈরি হয়েছে। এবার আমাকে প্রমাণ করতে হবে যে পি এর সঙ্গে পিবি সমান আর এই কোণ দুটো সমান। তার জন্য আমরা কি করলাম দেখো, প্রমাণে আমরা করলাম যে পি এ আর পিবি উভয়ই হচ্ছে স্পর্শক, আর ও এ আর ও বি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা আগের উপপাদ্যে প্রমাণ করেছি যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের কি হয়, স্পর্শকের উপর লম্ব হয়। তার মানে এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, তার মানে কি এগুলো সমকোণী ত্রিভুজ হচ্ছে। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি। আবার দেখো ওপিটা হচ্ছে এদের মধ্যে কমনে পড়ছে। আবার দেখো ওবিটা আর ওএটা এই দুটো কি হচ্ছে বলতো, ওবিটা ওএটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এরাও সমান। তাহলে দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই দুটো কোণ সমান, এই বাহুটা কমনে পড়ছে, আবার এই দুটো বাহু সমান, তা তিনটে প্রপার্টি সমান হয়ে গেছে। তাহলে এরা কি পরস্পর সর্বসম ত্রিভুজ। সর্বসম হয়ে গেলে বাকি যে অনুরূপ কোণ অনুরূপ বাহু থাকে সেগুলো সমান হয়ে যায়। তাহলে সেগুলো কি দেখো, এই কোণটার সঙ্গে এই কোণটা, এটার অনুরূপ কোণ এটা, তাহলে এই দুটো সমান হয়ে যাবে। আবার এই বাহুটার অনুরূপ বাহু হচ্ছে এটা, এই দুটো সমান হয়ে যাবে। দেখে নাও একবার প্রমাণটা, বুঝতে পারলে কিনা।
বুঝতে পারলে? দেখো এখান থেকে আর একটা জিনিসও আসছে, তোমরা দেখে নাও একবার, যে ভালো করে দেখো, যে সর্বসম হয়ে গেল, আমাকে ওটা প্রমাণ করতে দেয়নি, কিন্তু একটা জিনিস দেখো, সর্বসম হয়ে গেল মানে এর তো অনুরূপ কোণগুলো সমান, তা আমার এই দুটো কোণ লাগবে বলে আমরা এই দুটো সমান নিলাম। কিন্তু এখানে দেখো এই কোণটাও তো সমান, এইটার সঙ্গে এইটাও তো অনুরূপ কোণ হচ্ছে, তাই তো? এই ত্রিভুজের এই কোণটা, আমি কি বললাম, সর্বসম হয়ে গেলে ওর অনুরূপ কোণ আর অনুরূপ বাহুগুলো সমান হয়ে যায়। তাহলে অনুরূপ বাহুগুলো তো সব সমান করে দিই। এবার দেখো অনুরূপ কোণের মধ্যে এই দুটো তো সমান, এই দুটো সমান প্রমাণ হয়ে গেছে। এবার দেখো বাকি যে এই দুটো কোণ অনুরূপ কোণ পড়ে আছে, এরাও তো সমান হবে। তাহলে এরা যদি সমান হয়, তাহলে আমি এটা বলতে দিতে পারি যে এই ওপিটা গেছে, এটা এই কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে, তবেই তো ওপরের কোণটা নিচের কোণটা সমান হয়েছে, হ্যাঁ কি না? এই যে ওপিটা নিশ্চয়ই তার মানে একে সমদ্বিখণ্ডিত করেছে কোণটাকে, তবেই তো ওপরের কোণটা আর নিচের কোণটা এই দুটো কোণ সমান ভাগে ভাগ হয়েছে, তাই তো? তাহলে আমরা এটা লিখে দিতে পারি যে এখান থেকে আমরা আরো পেলাম কি, এখান পর্যন্ত আমাদের প্রমাণ দিয়েছিল, দেখো এখান পর্যন্ত তো আমাদের প্রমাণ দিয়েছিল। এবার এখানে আমরা লিখতে পারি যে অতএব এই উপপাদ্য থেকে আরো পেলাম, কি পেলাম বলতো? আরো পেলাম যে ওই যে দুটো কোণ সমকোণ মানে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এগুলো সমান, এপিও আর বিপিও, এপিও সমান বিপিও। কেন? কারণ ওরাও তো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, ঠিক আছে? তাহলে ওরা যেহেতু সমান, যেটা বললাম মাঝখান দিয়ে যে ওপিটা গেছে সেটা সমান দুভাগে ভাগ করেছে, তাহলে ওপিটা মানে এই যে এটা তার মানে কোনটাকে সমান দুভাগে ভাগ করেছে, তবেই তো ওপরটা নিচেটা সমান হয়ে গেছে, তার মানে ওপি এই যে এ পি বি কোণকে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এখানে লিখতে পারি, সুতরাং ওপি কোণ এপিবি সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে দেখো আমাকে এই দুটো প্রমাণ করতে দিয়েছিল, আমরা এই দুটো তো প্রমাণ করে ফেললাম। এই উপপাদ্য থেকে আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম কি না, যেহেতু সর্বসম ত্রিভুজ হয়েছিল, তাহলে এই দুটো তো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ কোণ অনুযায়ী সমান হয়ে গেল, তাহলে আরেকটা কোণ তো পড়েছিল, সেও তো তার মানে অনুরূপ কোণ হচ্ছে, তাহলে তারা দুজনেও সমান হবে, যেহেতু তারা সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। আর ওইটা সমান হওয়ায় আমরা দেখতে পেলাম যে মাঝখান দিয়ে যে ওপিটা গেছে ওটাই হচ্ছে কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে, তার মানে ওপি কি এপিবি কোণের সমদ্বিখণ্ডক, কারণ ওকে সমদ্বিখণ্ডিত করেছে। এটাও আমরা এই উপপাদ্য থেকে পেয়ে গেলাম, দেখে নাও একবার। বুঝতে পারলে? দেখো পুরো ভিডিও দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আজকের ক্লাস তাহলে তোমাদের এখান পর্যন্তই। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা আমাদের কমেন্ট করতে পারো, আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আর এখনো যদি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে যে কোনো নতুন ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এছাড়াও আজকে তোমাদের জন্য আছে এক বিশেষ ঘোষণা। আপনার ছেলে বা মেয়ে কি ক্লাস 8, 9 বা 10-এ পড়ে? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। অনেক অভিভাবকেরই একটি সাধারণ সমস্যা, সব বিষয়ের জন্য ভালো শিক্ষক পাওয়া যায় না, আবার একাধিক টিউশনের জন্য খরচও অনেক বেশি। ফলে অনেক সময় ছাত্রছাত্রীরা কোনো বিষয় ভালোভাবে বুঝতে পারে না, আর তার প্রভাব পড়ে পরীক্ষার ফলাফলে। এই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে স্কুলওয়ালা অ্যাপ। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তৈরি এই অ্যাপে পাবেন ক্লাস 8, 9, 10-এর সব বিষয়ের ভিডিও ক্লাস, সহজ ভাষায় পড়ানো, অধ্যায় ভিত্তিক নোটস, এমসিকিউ প্র্যাকটিস, রিভিশন ভিডিও এবং পরীক্ষার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আলোচনা। সবচেয়ে বড় সুবিধা হলো প্রতি মাসে ফি দিতে পারবেন।
ক্লাস 8 মাত্র 149 টাকা প্রতি মাসে, ক্লাস 9 এবং 10 মাত্র 199 টাকা প্রতি মাসে। কোনো বড় অঙ্কের টাকা একসঙ্গে দিতে হবে না। প্রথমে 1 মাস ব্যবহার করে দেখুন, যদি ভালো লাগে পরের মাসে চালিয়ে যান। আর যদি আপনার মনে হয় সন্তানের উপকার হচ্ছে না, তাহলে পরের মাসে কোনো ফি দেওয়ার প্রয়োজন নেই। আমাদের লক্ষ্য শুধু পড়ানো নয়, প্রতিটি বিষয়কে সহজভাবে বুঝিয়ে ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়ানো। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য স্কুলওয়ালা অ্যাপ হতে পারে একজন নির্ভরযোগ্য পড়ার সঙ্গী। তাহলে আর দেরি কেন? এখনই স্ক্রিনে থাকা কিউআর কোড স্ক্যান করুন অথবা গুগল প্লে স্টোর থেকে স্কুলওয়ালা অ্যাপ ডাউনলোড করুন। যে কোনো তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ করুন 6292237210 এই নাম্বারে। স্কুলওয়ালা অ্যাপ, ভালোভাবে শিখুন, আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় সফল হন।